ধর্ষিত শিশু যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন নিরাপত্তার অজুহাতে প্রতিবাদও করতে দিচ্ছে না ইউনূস সরকার। গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, গ্রুপিং, দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেখুন কি ভয়ঙ্কর রূপে সাধারণ জনতা কেঁপেছে এবং ডক্টর ইউনূসের উপর কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়ে। আপনারা দেখতে পারবেন যে এদিকে সারা দেশে চুরি, ডাকাতি, ধর্ষণের হার বেড়ে যাওয়ায় ডক্টর ইউনূসের উপর ভয়াবহ প্রভাব পড়ে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আবারও রাজপথ অচল করে। জাতিসংঘের আদেশে সেনাপ্রধান নতুন পদক্ষেপ নেন। দেশের অবস্থা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ধর্ষিত বাংলাদেশ, আতঙ্কের বাংলাদেশ, খুনিদের স্বর্গরাজ্য বাংলাদেশ, ধর্ষণের শিকার ছোট্ট শিশু, বনে জঙ্গলে, ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে। বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা আমরা কেউ করি নাই। জাতিসংঘ থেকে চিঠি এসেছে, সেখানের ভিতরে যে বিস্তারিত তার র্যাব, তার বিডিআর, তার পুলিশ, তার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সকল কিছু ব্যবহার করে সে কিভাবে হত্যাকাণ্ডগুলা ঘটিয়েছে আর এই হত্যাকাণ্ডগুলার বিচারগুলা করার জন্য তারা যে তাগিদ দিয়েছে। এই মুহূর্তে একদিকে যেরকম সেনা অভ্যুত্থান রয়েছে, অন্যদিকে ওয়াকারুজ্জামান তিনি বেজায় চোটে রয়েছেন এবং তিনি কিন্তু বড় বড় সব অ্যাকশন নিতে শুরু করে দিয়েছেন। কি কি সেই অ্যাকশন, কাকে পদ থেকে সরানো হলো জানবো আপনার কাছ থেকে। এখন 7 তারিখে ওনার লাইফের উপর উনি বুঝতে পেরেছেন যে ওনাকে মারার চেষ্টা করা হলো। মার তো আপনারাই খাবেন। আগে যখন ও যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 বার হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। এবং এটা শুধু না, আপনি দেখবেন ভাই এরপরে এটা যা শুরু, এরপরে আরো আরম্ভ হবে। এবং আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন, মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না, এই সমন্বয় বিরোধী ছাত্র এরা এদের চলবে না, ইউনিস গভর্নমেন্ট এগুলো অবৈধ, মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয়। তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। বন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দর্শক, ডক্টর ইউনূসের শাসনামলে শুধু নারী নির্যাতনের ঘটনা বাড়ছে না, নারী সুরক্ষার বেহাল চিত্র আমরা দেখতে পাচ্ছি। দিনাজপুরে এক শিশু ধর্ষকের জামিন পাওয়ার ঘটনা ঘটেছে 19 ফেব্রুয়ারি। 2016 সালের ওই ঘটনায় অভিযুক্ত ধর্ষকের যাবজ্জীবন শাস্তি হয়েছিল 2020 সালে। সারা দেশে আলোড়ন তৈরি করা এই ঘটনায় রাষ্ট্রপক্ষের উকিলের অনাগ্রহ পুরো দেশকে বিস্মিত করেছে। দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের আইনজীবী নাজমা পারভীন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাইফুলের জামিন আদেশের বিরুদ্ধে সরকারের আপিল করার কোনো পরিকল্পনা নেই। বাদীপক্ষের আইনজীবীরা চাইলে তা করতে পারেন। সরকার এমন নির্লিপ্ততা, এমনকি ক্ষেত্র বিশেষে প্রশ্রয়ের ফলে দেশ জুড়ে ধসে পড়ছে আইন শৃঙ্খলা। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামনের সারিতে আছেন নারীরা। নারীর অধিকারের দিন 8 মার্চ কাটছে আতঙ্ক ও উদ্বেগে। শুধু ধর্ষণ নয়, উগ্রবাদীদের হুমকির মুখে একের পর এক নারী নিগ্রহের ঘটনা ঘটছে। রাজধানীতে সমাবেশ ডেকে হেফাজতের বিতর্কিত 13 দফার দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে কট্টরপন্থী নেতারা। শাপলা চত্বরে গত সমাবেশে মুফতি ইনায়েতুল্লাহ আব্বাসী হুঁশিয়ার করে দেন, সরকার হেফাজতের 13 দফা মেনে না নিলে আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে সশস্ত্র বিপ্লব। দর্শক, হেফাজতের এই 13 দফার 4 নম্বর দফা রয়েছে, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, বেবিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে। আমরা এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিষয়টির প্রয়োগ হতেও দেখেছি। রাজধানীতে গত কয়েক মাসের রাস্তাঘাটে নারীদের কটূক্তি, হয়রানির অগণিত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গাড়ির ভেতরে বসে থাকা নারীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। মাত্র কয়েকদিন আগে ধূমপানের অভিযোগে পেটানো হয়েছে 2 নারীকে। বিষয়টি নিয়ে নারীদের তীব্র ক্ষোভ দেখা গেল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান সাফ জানিয়ে দেন, আপোষ হওয়ার কারণে সরকারের কিছু করণীয় নেই। নারী পোশাক নিয়ে যৌন হয়রানির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়। গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটপাট, গ্রুপিং, দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছেন, কর্মীও মারা গেছেন, আহত হয়েছেন অনেকে, হাসপাতালে কাতরাচ্ছেন।
টার্গেট একটাই, অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে, কারণ আওয়ামী লীগ মাঠে নাই। এই খালি জায়গাগুলো, চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে। তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলোকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে। ইভেন আপনি দেখেন রিজভী সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে। সো দলের একদম হাই কমান্ড তারেক রহমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা, তারপর হচ্ছে এলাকার বাদাইমা, তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে, এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে। আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি, এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে, তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে এই নিয়ে অনেকের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে। তবে যেহেতু রাজনীতিতে নতুন নাম লিখেছে জাতীয় নাগরিক পার্টি, তারা এই ইস্যুটাই বারবার কাজে লাগাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আবার সবাই পজিটিভ নিচ্ছে না, কারণ তুমি যে ভূত তাড়াবা সরিষা হিসাবে, তুমি কি মুক্ত না? জাতীয় নাগরিক কমিটি যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী, এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চাঁদাবাজির। জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজি, সমন্বয়ক চাঁদাবাজি, আসতেছে কিনা? আসতেছে। তাহলে ভাই তুমি যদি গুছা হইয়া আমার এখন সোজা হইয়া সৌ, এটা কি আমি মানবো? মানবো না। বিএনপির বক্তব্য কিন্তু এখন এইরকমের চলে আসছে, কারণ এই ঘটনাগুলো ঘটছে। আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক পার্টির যারা একদম মুখ্য আলোচক আছেন, যাদের কথা যার দেশ শুনে, হাসনাত আব্দুল্লাহ, তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে। তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি, আবার কোন মুসিবত ডেকে আনার জন্য নয়, কৌশলে কথাবার্তা ব্যবহার করে। ফ্যাসিবাদ গিয়েছে, কিন্তু কোন ভূ রাজনৈতিক দল আবার ফ্যাসিবাদ হয়ে দাঁড়াতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে অবস্থান ছিল তা এখনো আছে। তিনি বলছেন যে আপনার তাদের দলের রাজনৈতিক কর্মকাণ্ড, ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয় ইস্যুটা, এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন। যদি কেউ অপকর্ম করে, তাহলে এই পরিচয় দিয়া অপকর্ম করতে গেলেই তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মার তো আপনারাই খাবেন। আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। এটা তো খুব সোজা। এবং এটা শুধু না, আপনি দেখবেন ভাই, এরপরে এটা যা শুরু, এরপরে আরো আরম্ভ হবে। এবং এদেশের ছেলেপেলেরা এরকম বিজ্ঞানও ছিল না। এই কয়েকজন সমন্বয়ক মিলে ডাক দিয়ে তাদের স্বার্থের কারণে এখন নিজেদের কুয়ায় নিজেই কুপকাত হবে। ল অফ নেচার, আপনি কুয়া খুঁড়েছেন, এখন আপনি ডুববেন, তাই না? এটা তো খুব সহজ কথা। আপনারা এদের ইউজ করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেদের ইউজ করেছেন, করে একটা আন্দোলন একটা ঘটিয়ে। ওরা তো খুব মানে নাজুক ছেলেপেলে, স্টুডেন্ট আসলে খুব নাজুক। মানে দেখা গেছে বেশিরভাগই আমাদের মতো ছাপোসাগরের মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেপেলেরা, বা আমার কিছু টাকা পয়সা হয়ে, মানে এরা সন্তানদেরই শেষ ভরসা মনে করে, সেই ভরসা থেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমাদের ভর্তি করে। তো আমরা আসলে ওই নাজুক ফ্যামিলি থেকে এবং নাজুক মানসিকতা থেকে চিন্তা করেছি, বা তারাই চিন্তা করেছে যে আসলে এটা কোঠা ভিত্তিক একটা ডাক। তো ঠিক আছে, বড় ভাইরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডাক দিয়েছে আমরা যাই, তখন তাদের ইউজ করলেন, কিন্তু সমন্বয়ক হলেন আপনারা, উপদেষ্টা হলেন আপনারা। আর এখন হচ্ছে গিয়ে নিজেদের একটা নাগরিক দল গঠন করে তাদের ভুলে যাচ্ছেন। খুব সোজা, পানির মতো সোজা। আপনি ওই পানির মতো করে তাদের এনে এক জায়গায় মিশিয়ে আপনার জল পানিতে একখানে করে এখন হচ্ছে 2 ভাগ করতেছেন, সেটা তো হবে না। মার তো আপনারাই খাবেন। আগে যখন ওই যে মন্ত্রী ছিলেন তখন হয়তো কেউ গায়ে দিতে সাহস পাননি, আর এখন তো আমজনতার কাতারে চলে আসেন। রাজনীতিবিদ না হতে যাচ্ছেন, দেশের মন্ত্রী না হতে যাচ্ছেন, 2-4 হচ্ছে এরকম কেলা নিয়ে না খেলে তো হতে পারবেন না। প্রিয় দর্শক, ধর্ষিত বাংলাদেশ, আতঙ্কের বাংলাদেশ, খুনিদের স্বর্গরাজ্য বাংলাদেশ, ধর্ষণের শিকার ছোট্ট শিশু, বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় ধর্ষণ হচ্ছে। ধর্ষণের পর তার জিভ কেটে দেওয়া হচ্ছে, ধর্ষণের পর তাকে মেরে ফেলা হচ্ছে, তার হাত কেটে দেওয়া হচ্ছে, তার মাথা কেটে দেওয়া হচ্ছে। বিভীষিকাময় বাংলাদেশের মানুষের জীবন, অনিরাপদ বাংলাদেশের মানুষের জীবন, নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিটি বাংলাদেশ। গত 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কিত বাংলাদেশের মানুষ। এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে। সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে এসছে। অস্থিতিশীল, অনিরাপদ, কলঙ্কিত বাংলাদেশ। এই বাংলাদেশে শিশুরা নিরাপদ নয়। শিশুদের আত্মচিৎকার, শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে। ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো ভিডিও করা হচ্ছে, রেপ করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। এই মেরে ফেলা নিয়ে, এই ধর্ষণ নিয়ে কাশেম চাচার সাথে কথা বলেছিলাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কেমন আছো তুমি? চাচা বললো যে ভাতিজা রে, আমি ভালো নাই, আমার মন খুব খারাপ। আমি বললাম কেন?
কেন চাচা? চাচা বলল যে দেশের সাধারণ মানুষ, ভদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ, আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে। আমি বললাম, চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা? চাচা কইলে, ভাতিজা, এরকম ধর্ষণ, এরকম খুন, এরকম বিভৎস খুন, মাথা কেটে ধর থেকে শিরচ্ছেদ করা হচ্ছে, মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে, মসজিদে ঢুকে মাইয়া ফেলাইতেছে, কেটে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাতিজারে এগুলো জীবনে দেখি নেই। আমি কইলাম, চাচা এখন কি করা বলো তো? এই শিশু ধর্ষণ থেকে দেশব্যাপী যে ধর্ষণ চলছে, কি করা চাচা? চাচা কইলে, ভাতিজা শুনতে খারাপ লাগবে, যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালা মাইরা দেওয়া উচিত, অথবা অন্য কিছু করা উচিত, এগুলোর চোখ নষ্ট করা উচিত, এগুলোর বোরখা পরানো উচিত। ভাতিজারে সময় আসছে এই ধর্ষক পুরুষগুলোর বোরখা পরাই দেয়া, যাতে কোনো নারীদের দিকে, শিশুর দিকে ওদের চোখ না পড়ে। আমি বললাম, চাচা এদিকে সমাধান হবে? চাচা করলে যে না, এগুলো খুবই বলেছি, একটা বিকৃত মস্তিষ্ক, একটা ভালো মস্তিষ্ক, একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না। বিবেকহীন এগুলোকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে ভাতিজা। আমি বললাম, চাচা এই মাগুরার শিশুটার যে কান্না, আর একটা শিশুকে শালবনের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে এবং সেটা ভিডিও করেছে, চাচা কি করা চাচা? চাচা বললো যে, ভাতিজা সারা বাংলাদেশের মানুষের মন খারাপ, মর্মাহত। এবং এই যে নিষিদ্ধ সংগঠন কিভাবে বেরিয়ে এসছে, আপনারা ভাবুন কোন জায়গায় রয়েছেন। আসলে আপনাদের এখন ভাবনা চিন্তার মধ্যেও সমস্যা আছে, আপনারা খুলে এখন ভাবতেও পারেন না, চিন্তাও করতে পারেন না, কারণ আপনাদের পরিস্থিতি এরকম যে আপনারা যদি খোলাখুলি না বলতে পারেন, মনে মনে যদি চিন্তাও করেন যে না এটা ভালো চলছে না, এই সমন্বয় বিরোধী ছাত্র এরা এদের চলবে না, ইউনিট গভর্নমেন্ট এদের অবৈধ, মনে মনেও যদি ভাবেন তাও আপনাদের ভয়। এই রে মনে মনে ভাবলাম, মনে মনে ভেবেছি, তার জন্য আমাকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে না তো, আমাকে গুম করে দেবে না তো? এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বাংলাদেশে। ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, সেটা বাংলাদেশের মানুষজন ভালো করেই জানে। অনেকে ইউটিউবাররা বাংলাদেশের এতদিন ধরে সবাই হাসাহাসি করেছে, আমাদেরকে নিয়েও করেছে, শেখ হাসিনা ডুবে গাঁজাখোররা সমস্ত ইয়ে করে। এখন বোঝা যাচ্ছে আসল গাঁজাখোর খারা, তারা গাঁজা টেনে বসে তারা মনের মনে সুখে থাকতো, বলে না পাগলের সুখ মনে মনে, সেরকমই তারা পাগল হিসাবে নিজের মনে মনে সুখে থাকবে। না তো শেখ হাসিনা চলে গেছে, আমরা এখন যা খুশি তাই করব, আমরা এখন লুটপাট করব, এই করব ওই করব। আজকেই ধর্ষণ হয়েছে, 4 বছরের একটা বালিকা ধর্ষণ হয়েছে, এবং বাংলাদেশে আজকের ডেটের যেটা ওভারঅল খবরে এসছে তাতেই প্রায় 6-7 খানা খবর দেখলাম ধর্ষণের। 8ই মার্চ মহিলা দিবস, ওমেন্স ডে, সেদিন প্রকাশ্যে খবর 8 খানা, আর পিছনে কতগুলো খবর আছে জানা নেই। অন্যদিক থেকে আপনাদের বিপদের মধ্যে কেউ সাথে নেই, কেউ সাথে নেই। এই যে পাকিস্তান ভিখারি বাচ্চা, আপনারা জানেন ভালো করে, আপনাদের 1 টাকার দামে থেকে পাকিস্তানের টাকার দাম অনেক কম, পাকিস্তানের 3 টাকা। তারা নাকি আবার বাপ হিসাবে আসছে আপনাদের দেশে। লজ্জা লাগা উচিত আপনাদের, আপনাদের লজ্জা লাগা উচিত। মানে কারা আপনাদের শাসক আর আপনাদের কারা শোষক, কিভাবে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে একলা পড়ে গেছে। এই ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী, এরাই নিয়ে এসেছিল। এখন এরাই কিন্তু সরে গিয়ে এনায়েত ইসলাম সহ সার্জিস সালাম, হাসনাত আব্দুল্লাহ নিজেদের একটা দল গঠন করেছে, তারা লড়বে। কিন্তু তেরা কে হোগা কালিয়ার মতো মোহাম্মদ ইউনুসের ওই রকম একটা পর্যায়ে চলে গেছে। পাশে কে আছে? কেউ নেই, কেউ নেই পাশে। এখন সম্মান রাখতে বাংলাদেশের যারা কিছু পদে রয়েছে, তারাও হয়তো শেখ হাসিনারই আমলের আমলা, তারা কি করবে এখন কিছু করার নেই, একটু হালকা সাপোর্ট দিতে হচ্ছে, বাট আর কিন্তু সেনাবাহিনীর সাপোর্ট নেই। আচ্ছা, ওপেনলি বলে রাখি, সেনাবাহিনীর প্রধানকে বা সেনাবাহিনীকে ওই যতই আরেকজন উঠে আসুক, আমি নামও উচ্চারণ করছি না, আপনারা ভালো করেই জানেন যে তাকে সেনাপ্রধান করার জন্য এই ইউনুস এবং পাকিস্তানের একটা গ্যাং উঠে পড়ে লেগেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তাকে সেনাপ্রধান বানানো, তার জন্য অনেক কিছু ছলচাতুরি করেছে, বাট পাবে না। ওপেনলি বলে রাখছি, জেনারেল ওয়াকার ইউনুসের পিছনে, আপনাদের সেনাপ্রধানের পিছনে ভারত রয়েছে। ভারত বললাম যে সরাসরি কিছু করবে না, কিন্তু যা করার এই সেনাপ্রধানকে দিয়ে করাবে, এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যতটা। শেখ হাসিনার একটা বিভৎস অডিও ক্লিপ ফাঁস হয়েছে। এটা ফাঁস হয়েছে আমরা বলবো কারণ এর আগে যেসব অডিও ক্লিপ আমাদের সামনে আসছিল সেগুলো আসলে পরিকল্পনা করে তারা ছাড়তেন। কোন একজন কর্মীর সাথে কথা বলছেন, এটা সেটা বলছেন, হুমকি দিচ্ছেন আমাদেরকে, আশা দেখাচ্ছেন তাদেরকে, এগুলো তারা পরিকল্পিতভাবে কথা বলে রেকর্ড করিয়ে ছেড়ে দিতেন। কিন্তু এবার এটা ফাঁস হয়েছে।
আমরা অনেকেই শুনেছি হয়তো। আমি ভিডিওটা এখানে যুক্ত করছি, আপনারা যারা শোনেননি তারা শুনুন, না হয় এটা রেকর্ড হিসাবে এখানে থাকুক। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে, আর হেলিকপ্টার মানে পাঁচ জায়গায় ছবি থেকে পাকাও করা যায় না রাতের মধ্যে, সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয়, ওটা র্যাব জিএফআই মানে সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পাওয়া ধরে ফেলবে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানার দিকে মোটামুটি থানার দিকে, হ্যাঁ হ্যাঁ, তবে পাঠায় দিই রাত্রে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। নিশ্চয় শুনেছেন, যারা আগে শুনেননি তারা আবার শুনলেন। খুব নতুন কোনো কথা বলা হয়েছে তা না, কিন্তু কথাগুলো আমরা শুনলাম। একজন বর্বর মানুষ, অসভ্য মানুষ, ইতর মানুষ কি করে গেছেন জুলাই আগস্টে, আমরা সেটা চাক্ষুষ করেছি। আমাদের সামনে যা যা ঘটেছে তার অন্তরালে কি ঘটে থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের মনে ছিল, আমাদের জানা ছিল। কথাগুলো এরকম ভাবেই হবার কথা, কিন্তু তারপরও আবার সামনে আসলো নিজ দেশের নাগরিককে লেথাল ওয়েপন ব্যবহার করতে বলছেন, সরাসরি গুলি করার কথা বলছেন এবং হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছেন। যেখানেই জমায়েত দেখা যাবে সেখানেই সরাসরি গুলি করে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একেবারেই অবাক হয়নি। ইনফ্যাক্ট আমাদের অনেকের আবার জুলাই আগস্টে শেখ হাসিনা সম্পর্কে হঠাৎ করে অনেকের মনে হলো শেখ হাসিনা এত খারাপ, এত বর্বর হয়ে গেল। না, উনি 2011 সাল থেকেই বর্বর হয়ে উঠেছেন। যখন থেকে তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, ঠিক সেদিন থেকেই তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং এই পুরো জার্নিতে শত শত মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে। উনি বর্বরই ছিলেন। লাস্টে ক্ষমতা চ্যালেঞ্জড হয়েছে বলে যাবতীয় সব বর্বরতা একত্র এসে মিলিত হয়েছিল। সে কারণেই হয়তো আমাদের অনেকের হঠাৎ করে একটু চোখে লেগে গিয়েছিল। অনেকেরই মনে হলো একই অবস্থা। অনেকে তখন পক্ষ ত্যাগ করছেন। তখনও পক্ষ যারা ত্যাগ করেছেন তাদেরকেও একরকম ছাড় আমরা দেই যে শেষ পর্যন্ত হলেও এই হাসিনার পক্ষ ত্যাগ করেছেন। না হয় এই হাসিনার পক্ষে বিশেষ করে 2014 পর থেকে, এবং আরো স্পেসিফিকলি যদি বলি 2018 পর থেকে যারা শেখ হাসিনার পক্ষে ছিলেন তাকে ইনিয়ে বিনিয়ে সমর্থন করার চেষ্টা করতেন, কখনো উন্নয়নের নামে, কখনো জঙ্গিবাদ ঠেকানোর নামে, তারা ঠিক একই রকম বর্বর বলে আমি বিশ্বাস করি। আমার শব্দটা হার্শ শোনাচ্ছে, কিন্তু আমি আসলে এটা বিশ্বাসই করি। আর বিশেষ করে এবার আমরা যদি এর পরবর্তীতে একটু সফট হই, ঠিক আছে, শেষ পর্যন্ত যা ঘটেছে তারপরও যারা তার জায়গা থেকে সরে এসে এই বর্বরকে বর্বর হিসাবে স্বীকার করেন, বোঝেন, ফিল করেন এবং নতুন বাংলাদেশে এই বর্বরের কোনো স্থান হবে না সেটা মনে করেন, ওটুকুও ছাড় দেওয়া যেতে পারে। কিন্তু না, এক অবিশ্বাস্য ব্যাপার, অদ্ভুত ব্যাপার। এই জন্য আমি শেখ হাসিনার এই অডিও যেটা আমাদের সামনে আসলো, তিনি যা করেছেন সেগুলো না নতুন এক ধরনের লিটমাস টেস্টের মতো, লিটমাসের মতো আমাদের সমাজে কাজ করবে, সেটা আমি সিরিয়াসলি মনে করি। কেন? আবারও বলছি, 2018-তে যখন রাতের ভোট করা হয়েছিল, 14-কে আমি একটু ছাড় দিই, আগেও বলেছি অনেকবার, সেটা হলো টেকনিক্যালি ওখানে বিএনপি যেহেতু ইলেকশনে আসে নাই, আসলেও এই চুরি হতো আমি জানি, কিন্তু যেহেতু আসে নাই তাদের একা একা নির্বাচন করতে হয়েছিল, সুতরাং তারা জিতে যাবেই। যদি 153টা বিনা ভোটে নাও হতো, ডামি ক্যান্ডিডেট রাখলেও দেখা যেত তারা জিতে গেছেন। এক ধরনের ডাকাতি যেটা হয়েছে, সেই ডাকাতিটা এইভাবে করতে হয়নি, এটা ট্রু। কিন্তু 18 সালে এই নোংরা জঘন্য কাজটা করার পরও আওয়ামী লীগকে অনেক মানুষজন সমর্থন করেছেন, দেখেছি, চোখের সামনে দেখেছি, পরিচিতদের মধ্যে দেখেছি। কেউ যদি কিন্তু ছাড়াই উনি উন্নয়ন করছেন, উনি থাকুক, ভোটটোর ব্যাপার না, উন্নয়নের গণতন্ত্র বাংলাদেশে হবে। তিনি জঙ্গিবাদ ঠেকাচ্ছেন, সুতরাং তাকে থাকতে হবে। তিনি না থাকলে কি হবে
কি হবে? এবং একটা পর্যায়ে এসে বিকল্প দেখান। ছাত্ররা দুর্দান্ত কথা বলেছিলেন, সবাই বিকল্প না, শেখ হাসিনার বিকল্প আসলে কেউ নাই। আমি রাদার এভাবে বলতে চাই, ওনার মতো বর্বর হওয়া বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কারো পক্ষে, আমি জানি না তার পরিবারের কেউ তার সমান বর্বর হয়ে উঠতে পারেন, হয়তো বা তাকে ছাড়িয়ে যেতে পারেন, তার দলের কেউ পারেন, কিন্তু এই পরিমাণ বর্বর হওয়া কারো সম্ভব না। সুতরাং শেখ হাসিনা আসলেই বিকল্প নাই। কিন্তু তার এটাকে অন্য অর্থে ব্যবহার করতেন, বাংলাদেশ রসাতলে যাবে, বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ শেষ হয়ে যাবে তিনি যদি না থাকেন। না, ইটস নট হ্যাপনিং। একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করে যাওয়ার পর, এটা সত্য, আমি বিশ্বাস করি এই সরকারটা যদি আরেকটু, এই সরকারের যথেষ্ট পরিমাণে এফিশিয়েন্ট হওয়ার সুযোগ ছিল, ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম। শেখ হাসিনা সব ধ্বংস করে গেছে, অর্থনীতি, আইন শৃঙ্খলা, দেশের সব প্রতিষ্ঠান, কিন্তু অনেক বেশি এফিশিয়েন্টলি কাজ করার সুযোগ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। এটা ওনারই ব্যর্থতা, ওনাকে নিতে হবে। তিনি যে টিম দিয়ে কাজ করছেন, যেভাবে কাজ করছেন, এটা আদতে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। সুতরাং খুবই বাজে পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু তারপরও আমি বলছি, এই ব্যর্থতার পরও দেশ হাজার গুণ ভালো আছে, হাজার গুণ ভালো আছে, এবং আমরা ভালোর পথে এগোবো। আমাদের একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকার আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে তা বলছি না, কিন্তু যদি ভবিষ্যতে নির্বাচনী প্রসেসটা থাকে, সেই সরকার হাসিনার মতো বর্বর হয়ে উঠবে না। কিন্তু এরপরও, বিশেষ করে আমি যে প্রসঙ্গে এই কথাটা বারবার টানছি, জুলাই আগস্ট দেখার পরও, এই যে হাসিনা কি বলেছে অডিও কলে একজন গোয়েন্দা কর্মকর্তাকে, সেটা তো জানা দরকার নাই। রাস্তায় গুলি হচ্ছে, সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করা হচ্ছে, মাথায় বুকে গুলি করা হচ্ছে, নিজ দেশের নাগরিকের উপরে লেলিয়ে দেওয়া হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলির ভিডিও আমরা দেখেছি। এগুলো তো হাসিনার নির্দেশ ছাড়া হয় নাই, এটা তো জানতাম, এটুকু তো জানা যায়, বোঝা যায়। হাসিনা যতই বলুক মিছিলের মধ্যে, ভিড়ের মধ্যে থেকে নাকি আওয়ামী লীগ, বিএনপি জামায়াতের লোকরা হত্যা করে তার উপরে দায় চাপিয়েছে, এসব বলছেন। আমরা তো তখনও জানতাম আসলে এসব নির্দেশ কার, এসব সিদ্ধান্ত কার। জাতিসংঘ যে রিপোর্টে বলেছে, নাথিং ওয়াজ নিউ। ওই রিপোর্টে আলোচনার সময় বলেছিলাম যে এখন জাতিসংঘ সার্টিফাইড, কিন্তু এটা শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী সহ তার অ্যাসোসিয়েটদের প্ল্যানিংয়ে, কোঅর্ডিনেশনে, এই পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে এই ব্রুটাল, বিভৎস, জঘন্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে নিজ দেশের নাগরিকের উপরে। এটারই কোনো কনফিউশন নেই। তারপরও কিছু লোকজন, কিছু না, সংখ্যাটা খুব ছোট না, আমি আমার আশপাশে দেখি যারা এখনো তাদের আপার কথা বলেন, তাদের আপা না হলে কি হবে, তাদের আপা আসার অপেক্ষা করেন, আপার বিকল্প নেই, আগেই ভালো ছিলাম ধরনের আলাপ করেন। আমরা আসলে এই আলাপগুলোকে চিহ্নিত করবো, এই আলাপের রাইট আছে যে কারো, আমরা এই রাইটগুলো রাখতে চাই, কিন্তু আমাদের ওই রাইট আছে চিহ্নিত করার। এটা লিটমাস টেস্ট। এই অডিওটা শোনা গেল, যারা মনে করলেন যে তারা সত্যিই শেখ হাসিনার বয়ানে বিশ্বাস করার মতো এত শিশু, এতটাই অবুঝ যে তিনারা সত্যিই মনে করেছিলেন হত্যা হয়েছে, এটা দেখেছেন, হত্যাগুলো বিএনপি জামায়াতই করেছে। এই অডিওর পর তো আর সেই কনফিউশন থাকারও কোনো কারণ নেই। কিন্তু আমি জানি তারপরও উল্লেখযোগ্য সংখ্যক কিছু মানুষ এই বর্বরের পক্ষে থাকবে। এটাই লিটমাস টেস্ট। যারা এরপরে বর্বরের পক্ষে থাকে, কথা বলে, তারা তার মতোই বর্বর। ইয়াস, আমি বিশ্বাস করি তাই। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এবং বিশেষ করে শেখ পরিবার, আমি অনেক আগে বলেছিলাম শেখ রেহানার কথা। শেখ রেহানার অবস্থা হয়েছে আমলাদের মতো, বাংলাদেশের সরকারি বেসামরিক আমলাদের কথা বলছি, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তার লুটপাট করার জন্য সব রকম সাহায্য করেছে। বদনাম তাদের কম হয়েছে, কারণ তারা গুলি করেনি, বদনাম হয়েছে পুলিশের। ঠিক একইভাবে শেখ হাসিনাকেই চিনলাম আমরা, তার বিরুদ্ধেই কথা বললাম, কিন্তু এই দেশটার লুটপাটের নেতৃত্ব তার মতো বা কোনো কোনো ক্ষেত্রে তার চাইতে বেশিও দিয়েছে শেখ রেহানা। বলা হয় যে উত্তরাধিকার বা ক্ষমতার ব্যাপার থেকে দূরে রাখার জন্য এই বার্গেইন হয়েছিল, ইনি ক্ষমতায় থাকবেন এবং লুট করবেন, আর উনি একচ্ছত্রভাবে লুটের নেতৃত্ব দেবেন। সো শেখ রেহানা বা আর কেউ, আর কারো নেতৃত্বে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হতে যায়, তাদের পেছনে যারা দাঁড়ায়, তাদের বর্বরতাও নিশ্চয়ই আমরা নোট করব। সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে আমি মনে করি এটা একটা লিটমাস টেস্ট। একটা সমাজে কত মানুষ কিভাবে বর্বর হয়ে ওঠে এবং বর্বর থেকে যায়, এটার বৈজ্ঞানিক তত্ত্ব আছে, কোন একদিন আলোচনা করব।
কিভাবে নাজিরা নাজিদের যে টর্চার চেম্বার, কিভাবে নিরপরাধ মানুষকে বহু মানুষ টর্চার করত এবং করতে করতে তারা এগুলো তাদের গায়ে লাগতো না। বৈজ্ঞানিক গবেষণা আছে। তো সেই রকম কতগুলো মানুষ আমাদের তৈরি হয়েছে, আমাদের এদের চিনে রাখা দরকার, তাদেরকে আমরা চিনে রাখবো নিশ্চয়ই। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।